ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি সপ্তম শ্রেণীর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের অঙ্কের সমাধান করব। 3 নম্বর স্কুলের অঙ্ক। এই বছরে যারা সপ্তম শ্রেণীর পরীক্ষা দেবে তাদের জন্য এই অঙ্কগুলো খুব কাজে দেবে। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখোনি তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। এখানে দিনের বাঁকুড়া খ্রিস্টিয়ান বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল এবং কাটোয়া কাশিরাম দাস বিদ্যাপীঠ স্কুলের প্রশ্নের অঙ্ক। একের দাগের অঙ্ক, 1 বস্তা চালের পরিমাণ এর দাম 1 বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে পরে 0.15 অংশের দাম কত হবে। এখানে দেখো অঙ্কটা আমি এভাবে করবো। একের 1 বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1 বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 0.75 অংশের দাম কত বলে যাচ্ছে এখানে 1800 টাকা। তো তাহলে 1 অংশের দাম কত হবে? এখানে 1 অংশের দাম 1800 বাই 0.75 হবে, আর তাহলে 0.15 অংশের দাম, তাহলে কত হবে? 1800 গুণন 0.15 আর এখানে 0.75। এখানে দেখো এই পয়েন্ট তুললাম, পয়েন্টের জন্য 1 ঘর 2 ঘরের জন্য 2 শূন্য। এবার আবার এখানে পয়েন্ট তুলব, পয়েন্ট তুলে 1 উপরে হবে আর কি। এখানে নিচের পয়েন্ট তুলে উপরে লিখতে হয়, আর উপরের পয়েন্ট তুলে নিচে লিখতে হয়। পয়েন্টের জন্য 1, আর এখানে যত ঘর থাকে ততটা শূন্য হয়। তাহলে 1 ঘরের জন্য এখানে পয়েন্টের জন্য 1, এখানে 2 ঘরের জন্য 2টা শূন্য। তাহলে এই 0 0 কাটলাম, এই 0 0 কাটলাম। এবার 15 দিয়ে 75কে ভাগ করলে 5 75, 5 দিয়ে 1800 ভাগ করব। এই যেখানে 5 ভাগ 1800, দেখো 18-র মধ্যে 5 করো 3 বার 3 × 15। এখানে কত থাকছে বিয়োগ করে 3 এখানে 0 5 6 30, 5 30 মানে শূন্যটা এখানে হবে। তাহলে কত হচ্ছে? 360। তাহলে উত্তর লিখে দেবে 360 টাকা। 360 টাকা লিখে দেবে, বাস হয়ে গেল। এরপরের অঙ্কটা 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত অংশ। এখানে মনে রাখবে, যদি কিলোগ্রামের যার সঙ্গে বসানো থাকবে সেটা আসবে নিচে, আর এটা যাবে উপরে, তার সঙ্গে ইন্টু 100 করলে হয়ে যাবে। তো তাহলে তার আগে আমরা একটু লিখে নেব, একটা আছে গ্রামে, একটা আছে কিলোগ্রামে। কিলোগ্রামটাকে গ্রামে করে নেব আগে। নম্বর 2, কত 5 কিলোগ্রাম, 5 কিলোগ্রাম সমান সমান 5 গুণন 1000। আমরা জানি 1000 গ্রামে 1 কিলোগ্রাম, তাহলে এত গ্রাম। তাহলে কী পেলে? 5 কিলোগ্রাম মানে 5000 গ্রাম। 1 এবং 5-এর সঙ্গে 1000 গুণ করলে 5000 গ্রাম। তাহলে সুতরাং এবার লিখবে 55 গ্রাম। সুতরাং 55 গ্রাম 5 কিলোগ্রামের 5 কিলোগ্রামের শতকরা সমান সমান 5 কিলোগ্রামটা নিচে আসবে। 5 কিলোগ্রাম মানে 5000 গ্রাম, আর উপরে যাবে 55, তার সঙ্গে যে শতকরা বের করতে বলছে, তাহলে ইন্টু 100 দিয়ে গুণ হবে, 100% দিয়ে গুণ হবে। তাহলে সেটা গুণ করলাম। এখানে এই 0
উপরে শূন্য, একটা শূন্য নিচে একটা শূন্য কাটলাম, আর একটা উপরে শূন্য এখানে কাটলাম, তাহলে এখানে থাকলো 55 আর হচ্ছে 50। এখানে 55কে 5 দিয়ে 50কে 5 দিয়ে ভাগ করবো। 50কে 5 দিয়ে 5 10 50, 55কে 5কে 5, 5কে 5, তাহলে কত থাকলো? তাহলে 11/10। 11/10 মানে এখানে আমরা ভাগ করবো। 11 মধ্যে 10 একবার যায়, তাহলে 10কে 10। এবার হচ্ছে শূন্য আছে 1 করতে 1, তাহলে এই যে এখানে 1 যাবে উপরে, আর এখানে 10। এই যে এটা হবে উত্তর, কত? 1 সমস্ত 1/10%। এই যে এখানে আছে উত্তর, দেখো অপশন নম্বর বি, 1 সমস্ত 1/10%। এবার তারপর অঙ্কটা -1 আর হচ্ছে -5 এর মধ্যে পূর্ণ সংখ্যা। এবার আমি এটা হচ্ছে সংখ্যা রেখা এঁকে দেখাচ্ছি। তোমরা তো সবাই জানো সংখ্যা রেখা শূন্য রেখে ডান দিকে এবং বাঁ দিকে সংখ্যা লেখা হয় আর কি। তো তাহলে এখানে শূন্য লিখলাম, এখানে হচ্ছে 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5, এদিকে তীর দিতে হবে কারণ অনেক দূর এটা অসীম পর্যন্ত। তাহলে এখানে শূন্যর আগে হচ্ছে -1 -2 -3 -4 -5, আর এখানে মানে +1, এগুলো লাগবে না এখানে। তো তাহলে কী করতে বলছে? -1 আর -5 এর মধ্যে পূর্ণ সংখ্যা। -1 এই যে -1, আর হচ্ছে -5 এই যে এটা। তাহলে হচ্ছে কটা সংখ্যা আছে দেখো, এই যে 1টা 2টা 3টা, তাহলে -2 আছে, -3 আছে, -4 আছে। তাহলে সংখ্যাটা লিখতে বলছে, তাহলে কয়টা পেলে? তাহলে 1টা 2টা 3টা, তাহলে হচ্ছে এখানে উত্তর লিখে দেবে 3টা। এই যে এখানে উত্তর নম্বর সি লিখে দেবে 3টা। আর এরপরের অঙ্কটা নম্বর 4, 35.4 ভাগ 0.03 গুণন পয়েন্ট এত এর সরল ফলের দশমিক বিন্দুর অঙ্ক সংখ্যা। এবার হচ্ছে করে হচ্ছে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা লিখতে বলছে। এখানে দেখো এখানে কত 35.4 ভাগ হচ্ছে কত 0.03 গুণন, এই যে এখানে ভাগ আর গুণের মধ্যে আগে হচ্ছে কার কাজ করতে হয়? ভাগের কাজ করতে হয়। তাহলে আমি এখানে মানে 35.4 ভাগের জন্য একটা দাগ দিলাম। এবার দাগ দিয়ে কী দিয়ে ভাগ করবো? 0.03, তার মানে 0.03 লিখলাম, আর গুণন এখানে 0.6 রেখে দিলাম। তো এবার কী করবে? মানে এখানে পয়েন্ট তোলো, এই যে এখানে পয়েন্টের জন্য কত 1, আর 1 ঘর 2 ঘরের জন্য 2টো শূন্য, আর এখানে পয়েন্ট তোলো, পয়েন্টের জন্য 1, 1 ঘর 2 ঘর জন্য 2টো শূন্য। তাহলে এখানে এই শূন্য কাটলো, এই শূন্য কাটো, তাহলে এখানে 3 দিয়ে 6কে 3 2 6 2 থাকছে। এবার তাহলে কী করতে হবে? 35.4কে 2 দিয়ে গুণ করতে হবে। 35.4 গুণন 2, তাহলে 4 গুণন 2 4 দুগুণে 4 গুণন 2 4 দুগুণে 8, 5 জন 10 শূন্য, হাতে 1, 3 গুণন 2 3 গুণন 6 আর 7, তাহলে এখানে পয়েন্ট, এই যে এখানে দশমিকের পরে 1 ঘর, এটাই লিখতে বলছে। তাহলে তাহলে উত্তর লিখতে বলছে দশমিকের পরে কত ঘর। তাহলে দশমিকের পরে কয় ঘর থাকছে? 1 ঘর, তাহলে উত্তর হবে যেটা নম্বর এ, দশমিকের পরে 1 ঘর। এরপরের অঙ্কটা সঠিক কোণা লিখতে বলছে, সঠিক নয় কোণা লিখতে বলছে। 3^2 তার 3, এটা = 7 to 9। দেখো এটা হচ্ছে কেসটা সত্যি হবে। তো তাহলে নম্বর এ 3 স্কোয়ার তার কিউব, এখানে কী করবে? 3 স্কোয়ার মানে হচ্ছে 9 তার কিউব, 9 কিউব মানে হচ্ছে কত হয়? 9 গুণন 9 গুণন 9, তাহলে কত হচ্ছে? 9 81, 81 গুণন হচ্ছে 9 729 হবে। তার মানে প্রথম কেসটা কী হচ্ছে? সঠিক হবে। তার মানে 3 স্কোয়ার তার 3 সমান 729, এটা হলো এটা সঠিক। তাহলে আমরা কী লিখবো? কোনটা সঠিক নয়। এরপরে দেখো 3 স্কোয়ার তার কিউব, এটা মানে কত দেখবে? তাহলে এখানে যদি আমরা জানি মানে পাওয়ারে কিন্তু অবশ্যই কী করতে হয়? মানে গুণ করতে হয়। 3 আচ্ছা পাওয়ারে গুণ, এখানে
থ্রিটা লেখো ভিতরে আর টুটা লেখো বাইরে, এইভাবে লেখা যায়। তাহলে এই থ্রিটা ভিতরে আনলে টুটা বাইরে নিলে তাহলে 3 কিউব মানে 27, 3 কিউব মানে 27, তার উপরে 2, এটাই কিন্তু আছে। দেখো তার মানে এটাও সঠিক। এই যে 3^2 তার পর কত আছে 3 আছে, তাহলে এটা কত আসলে, এটা হচ্ছে 27^2, তার মানে এটা সঠিক। 3 2 3 সমান সমান 27 তার স্কোয়ার, সঠিক। তারপর আরেকটা 3 স্কোয়ার তার 3 স্কোয়ার তার এই তারপর 3 আছে, তাহলে এখানে দেখবো এটা 9 কিউব হয় নাকি। 9 কিউব, এবার আমরা তো জানি 3 স্কোয়ার মানে কত 9, তার মানে হচ্ছে 3, তার মানে এটা সঠিক হচ্ছে, তার মানে এটাও সঠিক হচ্ছে। 3 স্কোয়ার তার কিউব সমান সমান 9 কিউব, সঠিক। তাহলে দেখতে পাচ্ছ এই যে প্রথম কেসটা সঠিক হলো, এটাও সঠিক হলো, তাহলে এটাও সঠিক হলো, তাহলে পরেরটা কিন্তু অবশ্যই সঠিক 9 হবে, কারণ একটা হচ্ছে সঠিক 9 বলেছে। তাহলে তাহলে হচ্ছে 3 স্কোয়ার 3, এটা 6 কিউব, এটা সঠিক 9 লিখে দেবে, সঠিক 9। তাহলে উত্তর কিন্তু মানে পেয়ে গেলে, তাহলে এই যে এটা হচ্ছে নাম্বার ডি। এবার এরপরে একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা কী হবে, আমি হচ্ছে একটা গুরু অনুপাত লিখি। আমরা জানি গুরু অনুপাত কাকে বলে, যে অনুপাতের পূর্বপদ বড় হবে, ছোট পরের উত্তরপদটা ছোট হবে। একটা অনুপাত মনে করো 7:5, এটাকে কি বলবো, এই অনুপাতকে কি বলবো, এটি গুরু অনুপাত, গুরু অনুপাত। এবার এই গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত বলে কী হবে, এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কী হবে, অনুপাত কী হবে, আগে আসবে 5, পরে আসবে 7, তাহলে কি 7:5। তাহলে 7:5টা কিন্তু কী হবে, লঘু অনুপাত, কারণ যে অনুপাতের হচ্ছে পূর্ব 7:5-এর হচ্ছে ব্যস্ত অনুপাত কী হবে 5:7, 5:7। আগে আগে এটা উল্টে যাবে, 7:5-এর ব্যস্ত অনুপাত কী হবে 5:7, এই যে 5টা আগে যাবে, 7টা পরে যাবে। তাহলে এই যে অনুপাতের কী হচ্ছে পূর্বপদটা কী হয় ছোট, উত্তরপদটা হচ্ছে কী হয় বড় হয়, তাহলে সেই অনুপাতের লঘু অনুপাত বলে। তাহলে শূন্যস্থানে কী লিখতে, তাহলে লঘু অনুপাত লিখে দেবে, এই যে এখানে শূন্যস্থানে লঘু অনুপাত লিখে দেবে। এরপরে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে বলছে 5:7 বা সমানুপাত 25 কত হবে। আবার এখানে ফাইভ ইস টু 7 আমি একটু লিখলাম, তাহলে 25 কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কটা কিন্তু চতুর্থ পদ। তাহলে আমরা জানি চতুর্থ পদ সমান সমান, চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ, দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ বাই প্রথম পদ, এটা হচ্ছে সূত্রটা মনে রাখবে, প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদটা কত, দ্বিতীয় পদটা 7, আর তৃতীয় পদটা হচ্ছে 25 বাই প্রথম পদ হচ্ছে কত 5। তাহলে কাটাকাটি 5 দিয়ে 25কে 5×5 = 25, তাহলে 5, তাহলে 7 × 5 5 = 35, তাহলে উত্তর লিখে দিচ্ছে 35। তাহলে এটা উত্তর লিখে দেবে 35 লিখে দেবে, এই যে এখানে লিখে দেবে 35। এবার এই যে 3 এরপরের অঙ্কটা নম্বর 8, 3x² - 8x + 5, এটাতে হচ্ছে x⁻0 কত লিখতে বলছে। এটাকে কিন্তু এইভাবে লেখা যায় 3x² - হচ্ছে 8x1 প্লাস হচ্ছে 5x⁻0, কারণ হচ্ছে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে হচ্ছে এই যে এখানে কোনো কিছুর তোমার লিখবে যেহেতু x⁻0 মানে 1, তো তাহলে এটা হচ্ছে আমরা ইউজ করতেছি এখানে
তাহলে এক্স টু দি পাওয়ার জিরোর আগে কত আছে 5, তাহলে উত্তর লিখে দেবে 5। তাহলে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ সমান 5 লিখে দেবে। তাহলে 5, এখানে যদি হচ্ছে মাইনাস থাকতো 5, তাহলে হচ্ছে -5 হচ্ছে উত্তর। এরপরে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত, এই যে অনুপাতগুলো দেওয়া আছে এর মধ্যে একটা উত্তর হবে। তাহলে আমরা জানি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা আমরা আঁকবো। এবার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এবার এখানে সমকোণী সমদ্বিবাহু বলেছে। সমকোণী সমদ্বিবাহু মানে যে সমকোণী ত্রিভুজের দুটো বাহু সমান হবে। এবার ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে হচ্ছে কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ আছে, তো তাহলে কারণ সমকোণী ত্রিভুজ বলে। এবার এই বাহুটা আর এই বাহুটা সমান আছে, তাহলে দুটো বাহু সমান হলে কিন্তু দুটো কোণ সমান হবে। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে অপর কোণগুলো হচ্ছে 45 করে হবে। কারণ তো এখানে 45 হলে এখানে 45 হলে 45 হলে 90 আর 90 যোগ করলে কত? 180। তো তাহলে হচ্ছে 90 ডিগ্রি যোগ হচ্ছে 45 ডিগ্রি যোগ হচ্ছে 45 ডিগ্রি, এগুলো মিলে কত হচ্ছে? 180 ডিগ্রি হচ্ছে। কারণ হচ্ছে এক ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং এদের অনুপাত, সুতরাং কোণগুলির অনুপাত এখানে কোণগুলির অনুপাত সমান সমান 45 ডিগ্রি ইস্টু হচ্ছে 90 ডিগ্রি। অনুপাতের ক্ষেত্রে ডিগ্রি হবে না, 45 ইস্টু 90 ইস্টু 45। এবার এখানে এটাকে 45কে 45 ভাগ করবো, 90কে 45 ভাগ করবো, 45কে 45 ভাগ করবো, কত হবে? তাহলে 1:2:1। তাহলে উত্তর লিখে দেবে নাম্বার সি, এই যে অপশন সি উত্তর। এরপর একটি জিপ গাড়ি সমবেগে 320 কিমি দূরত্ব যেতে 8 ঘন্টা সময় নেয়, তাহলে একই বেগে 480 কিমি দূরত্ব যেতে কত সময় নেবে? সমানুপাতে করতে বলছে। 2 নম্বর সমানুপাতে। এখানে দেখো সময় বের করতে বলছে, তাহলে সময়টা রাখবো আমরা ডান দিকে, সময় ডান দিকে, সময়টা কিসে আছে? ঘন্টায়। আর এখানে কি লিখবে? এখানে লিখবে দূরত্ব কিসে? কিমিতে। তাহলে লিখবে এখানে একদিকে লিখবে দূরত্ব কিমি, একদিকে সময় ঘন্টা, আর উপরে লিখে দেবে গণিতের ভাষায় সমস্যা। গণিতের ভাষায় সমস্যাটি হবে। এবার 320 কিমি যেতে সময় নেয় হচ্ছে 8 ঘন্টা। তো তাহলে এবার বেশি দূর যাবে, কত দূর যাবে? 480 কিমি যাবে কত কোন সময়ে? এবার যেহেতু যে যানবাহনটা 320 কিমি 8 ঘন্টায় এগিয়েছে, তো সেই যানবাহনটার স্পিড কিন্তু একই থাকছে, সেই জন্য সমবেগ বলা হচ্ছে। তো তাহলে হচ্ছে সমবেগ যদি হয় একই হারে একই স্পিডে যদি চলে, তাহলে হচ্ছে বেশি দূরত্ব যেতে বেশি সময় নেবে। আবার যদি হচ্ছে স্পিডটা যদি আরও বেশি করে, তাহলে হয়তো সময় কম নেবে, কিন্তু এখানে সেটা করা যাবে না। এখানে সময় এবার লিখবে দূরত্ব বাড়লে সমবেগে গেলে সময় বেশি লাগবে। সুতরাং অর্থাৎ এই এখানে বাড়লে এখানেও যদি বাড়ে, তো তাহলে কী হবে? একদিকে এটাও বাড়বে তাহলে কী হবে? সরল সমানুপাত সম্পর্ক হবে। সুতরাং দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে, এটা কিন্তু লিখতেই হবে। তো তাহলে সমানুপাতে আছে, তাহলে সমানুপাতটি হবে। এই যে সমানুপাতটা করে অঙ্কটা কিন্তু আমরা ঐকিক নিয়মে করতে পারতে, কিন্তু এই সমানুপাতে করতে বলছে। তাহলে হচ্ছে সমানুপাতটি হবে এবার লিখতে হবে সমানুপাতটা। তাহলে কী লিখতে হবে? 320:480 $8 ? এবার এখানে এই যে আমি কিন্তু একটু আগে একটা অঙ্ক করলাম, এখানে চতুর্থ পদ বের করার, কিন্তু চতুর্থ পদ বের করা হচ্ছে দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ বাই প্রথম। তো
তাহলে লিখব নির্ণয় সময়। নির্ণয় সময় কী থাকছে তাহলে দ্বিতীয় পদ কত 480 আর তৃতীয় পদ কত 8 বাই হচ্ছে 320। এবার এখানে একটা 0 0 কাটবে আর 8 দেওয়া হচ্ছে 32 4 32 আর এখানে এই 4 দিয়ে 48কে 4 4 4 2 8 তাহলে কত হচ্ছে 12 ঘন্টা। তাহলে উত্তর লিখে দেবে 12 ঘন্টা। হয়ে গেল। এরপরের অঙ্কটা 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো, প্রথম বন্ধু যা পাবে দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পাবে, তৃতীয় বন্ধু ওই 2 বন্ধুর প্রাপ্য টাকার মোটার অর্ধেক পাবে। তাহলে দ্বিতীয় বন্ধু টাকাটা বের করতে বলছে। এখানে দ্বিতীয় বন্ধু টাকাটা বের করতে বলছে, কী করবে ধরে নেবে প্রথম বন্ধু পাচ্ছে হচ্ছে 1 টাকা। এখানে বলা আছে প্রথম বন্ধু যা পাবে দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পাবে। 2 এর 2 ধরি প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু পাবে 1 টাকা। যদি প্রথম বন্ধু 1 টাকা পায় তাহলে দ্বিতীয় বন্ধু পাবে তাহলে কয় টাকা 2 টাকা। এখানে পরিষ্কার লেখা আছে প্রথম বন্ধু যা পাবে দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পাবে এবং তৃতীয় বন্ধু পাবে। এখানে কি বলা আছে প্রথম 2 বন্ধু যা পাবে তার অর্ধেক পাবে, যোগ করতে হবে। তার মানে 1 যোগ 2 বাই 2 এত কত হচ্ছে এখানে 1 আর 2 যোগ করলে কত 3 বাই 2 টাকা। 3 বাই 2 টাকা এত টাকা পেলো। তাহলে আমরা কি করব এই টাকাটা, এই যে 1 টাকা প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু 2 টাকা, তৃতীয় বন্ধু কত 3 বাই 2। তাহলে এদের সুতরাং ওদের 3 জনের টাকার অনুপাতটা বের করে নিতে হবে। টাকার অনুপাত তাহলে কী থাকছে তাহলে এখানে অনুপাত হচ্ছে 1:2 কত 3/2 এত। তাহলে আমি লিখলাম অনুপাতটা লিখলাম 1:2:3। তাহলে এখানে দেখো এটা কি আছে মানে বাই আকারে আছে, ভগ্নাংশ আকারে আছে, তো সেই জন্য এখানে সবাইকে 2 দিয়ে গুণ করে নিচে 2টা চলে যাবে। তাহলে 2 গুণন 1 এখানে ইস্টু, তাহলে 2 গুণন 2 ইস্টু, তাহলে হচ্ছে এখানে 3/2 গুণন 2। এই যে এখানে নিচের 2টা কাটার জন্য আমি কী করলাম এখানে 2 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে কত 2 গুণন 1 2 1 2 ইস্টু হচ্ছে 2 গুণন 2 2 গুণন 4 ইস্টু 3। তাহলে এটা হয়ে গেল। তাহলে 2:4:3 এটা তাহলে অনুপাত সমষ্টি করে নিতে হবে। অনুপাত সমষ্টি কত হচ্ছে 2 যোগ 4 যোগ 3 সমান 4 3 7 7 3 9 9 হলো। তাহলে আমাকে কী বের করতে বলতে দ্বিতীয় বন্ধু, সুতরাং দ্বিতীয় বন্ধু পাবে কত টাকার মধ্যে 9,000 টাকার মধ্যে। সুতরাং 9,000 টাকার মধ্যে 9,000 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে। এখানে দ্বিতীয় বন্ধু আনুপাতিক ভাগারটা কত, দ্বিতীয় বন্ধু হচ্ছে এখানে এই যে কত 4, তাহলে 4/9 হবে। তাহলে 4/9 এবার হচ্ছে 9 দিয়ে 9কে কাটলাম 1 হলো, আর এই যে এই শূন্যগুলো এখানে বসে দেবে। অর্থাৎ কত হচ্ছে 9 দিয়ে হচ্ছে 9 দিয়ে 9,000কে ভাগ করলে কত হচ্ছে 1,000। তাহলে 1,000 গুণন 4 তো 4,000 টাকা। তাহলে উত্তর 4,000 টাকা লিখে দেবে। এরপরে একটি বাঁশের দৈর্ঘ্যের এত অংশ 1/3 অংশ লাল, 1/5 অংশ হচ্ছে সবুজ, বাকি অংশ 14 মিটারে হচ্ছে হলুদ রং দেওয়া হয়েছে। বাঁশটি কত মিটার লম্বা? ধর এই হচ্ছে একটা বাঁশ, আমি ছবিটা আঁকছি দেখো। এই হচ্ছে একটা বাঁশ, পূর্ণ বাঁশ। তো তাহলে এই বাঁশের এত অংশ হচ্ছে লাল, কত অংশ 1/3 অংশ। ধরো এইটুকু হচ্ছে লাল দিল, আমি একটু লাল লিখে দিলাম। আর হচ্ছে 1/3 অংশ হচ্ছে 1/3 অংশ লাল। আর এখান থেকে ধরো এই যে এখান থেকে এটুকু দিলাম হচ্ছে এটা হচ্ছে 1/3, লাল হচ্ছে
3, আর এইটুকু হচ্ছে ধরো 1/5 অংশ হচ্ছে সবুজ। তো তাহলে আর হচ্ছে বাকি অংশটা হচ্ছে কত, এই যে বাকি অংশটা হলুদ এটা কত, 14 মিটার। তো তাহলে সম্পূর্ণ বাসটা হচ্ছে কত সেটা বের করতে বলছে। তাহলে ধরে নেবে, ধরি সম্পূর্ণ সম্পূর্ণ বাসটি সমান সমান 1 অংশ। সম্পূর্ণ বাসটি যদি 1 অংশ হয় তাহলে হচ্ছে লাল ও সবুজ মিলে মোট অংশ। সুতরাং লাল ও সবুজ মিলে মোট অংশ, লাল ও সবুজ মিলে মোট অংশ। তাহলে হচ্ছে লাল কত, 1/3, আর হচ্ছে সবুজ কত, 1/5 অংশ। যোগ করব এত অংশ। এখানে 3 আর 5 লসাগু কত, 3 5 15। এই 5 দিয়ে 1 গুণ করতে হবে 5, আর 3 দিয়ে 1 গুণ করতে হবে 3 × 3। তাহলে কত হলো, 5 আর 3 8, 8/15 অংশ। তাহলে এই যে এইটুকা মিলে কত হলো, 8/15 অংশ হলো। এই যেটুকু মিলে 8/15। তাহলে মানে এবার মানে বাকি অংশটা তাহলে বের করবো। তাহলে সুতরাং বাকি অংশ মানে পুরো অংশটা কত, 1 অংশ। তাহলে 1-তে বাদ দেবো, 1 বিয়োগ 8/15 এত অংশ। তাহলে এখানে আবার লসাগু করতে হবে 15। এখানে 1 নিচে একটা 1 ধরবে, 1 আর 15 লসাগু করতে 15, 15 দিয়ে 1কে গুণ করবে, 15কে 15 বিয়োগ 8 এত অংশ সমান সমান 15। এবার এখানে 15 থেকে 8 বাদ দিলে 7, তাহলে 7/15 অংশ। এবার দেখো এটাও তো মানে বাকি অংশ কত, 7/15 অংশ। এবার এই অংশটাই বলছে কত, বাকি অংশটাই বলা হচ্ছে এই যে 14 মিটার। তাহলে হচ্ছে 7/15 অংশ। সুতরাং লিখে দেবে 7/15 অংশে হলুদ 7/15 অংশ সমান সমান কত লিখে দিবে, 7/15 অংশ সমান 14 মিটার। তাহলে 7/15 অংশ যদি 14 মিটার হয় তাহলে 1 অংশ কী হবে, তাহলে 1 অংশ সমান সমান কত হবে, তাহলে 14 গুণ এই হচ্ছে উল্টে যাবে, এই যে 7/15টা উল্টে যাবে, কত থাকবে, 15 যাবে উপরে, নিচে আসবে 7। তাহলে 7 দিয়ে 14কে কাটাকাটি, 7 দুগুণে 14, 2, তাহলে 2 আর 15 গুণ করলে 15 দুগুণে 30 মিটার। তাহলে উত্তর লিখে দেবে 30 মিটার। হয়ে গেল অঙ্কটা। এবার এরপরের অঙ্কটা, একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর হচ্ছে 800 জন অন্য কোথাও চলে গেলো, যারা রয়ে গেল তারা হচ্ছে অবশিষ্ট খাবারে কয়দিন চলবে। এবার 4000 জন লোক হচ্ছে 30 দিন খেয়েছে। 30 দিন খাইলে পরে কয়দিনের খাবার থাকে, 190 থেকে 30 বাদ দেবো, 160 দিন। তাহলে এই 4000 লোকের হচ্ছে খাবার যদি খেত তাহলে 160 দিন চলতো 30 দিন খাওয়ার পরে। এবার কিন্তু বলা আছে 4000 লোক আর এখানে খাবে না, 800 জন লোক অন্য কোথাও চলে গেছে। তাহলে 4000 থেকে 800 জন বাদ দিতে হবে। তাহলে 3200 জন লোকের ওই হচ্ছে খাবারে কয়দিন চলবে সেটাই আমাদের বের করতে হবে। তো আমরা লিখবো এখানে নম্বর 4, এখানে লিখবো লোক সংখ্যা, এখানে লিখবো লোক সংখ্যা জন, আর এখানে লিখবো সময় দিন। তাহলে 4000 জন লোক 30 দিন খাওয়ার পর কয়দিন থাকে, তাহলে 190 থেকে 30 বাদ দিতে হবে। তাহলে কত হবে, 160 দিন। 160 দিন দিন লেখা আছে উপরে। তাহলে 4000 জন লোক থেকে 800 জন চলে গেছে। তাহলে এখানে কত হবে, 4000 থেকে 800 বাদ দিলে পরে 3200 জন ওকে কদিন চলবে। এবার দেখো এখানে 4000 জন লোকের হচ্ছে যে খাবারে হচ্ছে 160 দিন চলতো, তাহলে 3200 লোকের কিন্তু খাবারটা বেশি চলবে, কারণ হচ্ছে লোক কমে গেলে খাবার বেশি দিন, ওই খাবারে বেশি দিন চলবে। তো তাহলে কী লিখবে, লোক সংখ্যা কমলে ওই খাবারে বেশি দিন চলবে।
ওই খাবারে বেশি দিন চলবে। তাহলে সুতরাং একদিকে এটা কমতেছে আর একদিকে বাড়বে, তাহলে কী হবে, একদিকে কমলে একদিকে বাড়লে ব্যস্ত হবে। সুতরাং লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাত সম্পর্কে আছে। তাহলে এটা লিখে দেবে ব্যস্ত সমানুপাত সম্পর্কে আছে। সুতরাং সমানুপাতটা হবে, সমানুপাতটি হবে, তাহলে কী হবে, 4000 ইস্টু 3200। আচ্ছা, মানে যদি ব্যস্ত হয় তাহলে নিচে যা থাকবে এটা ইস্টু উপরেরটা হবে, তাহলে কী হবে, 3200 ইস্টু উপরেরটা কত, 4000, আর এখানে ডাবল ইস্টু, আর এটা কী হবে, 160 ইস্টু কোশ্চেন মার্ক। এবার এই কোশ্চেন মার্কটা বের করবো, কোশ্চেন মার্ক চতুর্থ পদ, সুতরাং নির্ণয় সময়। তাহলে কী হবে, এখানে চতুর্থ পদ মানে দ্বিতীয় গুণ তৃতীয়, তাহলে দ্বিতীয় কত, 4000 ইন্টু কত, 16, 160 বাই হচ্ছে কত, 3200। এবার এখানে এই 0 0 কাটবো, এখানে একটা 0, এখানে একটা 0 কাটবো, তাহলে কত হলো, 16 দিয়া 32কে 2 বার, 16 দুগুণে 32, 2 দিয়ে 400কে হচ্ছে 200, উত্তর লিখে দেবে 200 দিন। তাহলে অবশিষ্ট খাবারে কতদিন চলবে, হচ্ছে 200 দিন চলবে 3200 জন লোকের। তো তাহলে এরপরের অঙ্কটা, জোসেফ একটি পরীক্ষায় 15 এর মধ্যে 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্ন সঠিক করেছে, আর হচ্ছে বাকি হচ্ছে 6টা হচ্ছে ভুল করেছে। এবার হচ্ছে মানে 5টি প্রশ্ন কটা, 9টা প্রশ্ন সঠিক করে প্রত্যেকটাতে 5 নাম্বার পেয়ে কত পেয়েছে, 33 নাম্বার। তাহলে হচ্ছে বাকি যে নাম্বারটা পায়নি সেই নাম্বারটা কিন্তু 6টি প্রশ্ন ভুল উত্তর করার জন্য হচ্ছে নাম্বার কাটা গেছে। এই হচ্ছে 6টার জন্য যে নাম্বার কাটা গেছে, তাহলে একটার জন্য তাহলে কয়টা নাম্বার কাটা গেছে, তো সেটাই আমাদের বের করতে বলছে। তো তাহলে কী লিখবে, 9টি প্রশ্নে 9টি লিখবে হচ্ছে প্রতিটি ঠিক উত্তরের জন্য প্রতিটি প্রশ্ন ঠিক করায়, প্রতিটি প্রশ্ন ঠিক করায়, প্রতিটি প্রশ্ন মানে এখানে প্রতিটি প্রশ্ন না লেখে 9টি প্রশ্ন ঠিক করায় নম্বর পায়, 9টি প্রশ্ন ঠিক করে নম্বর পায়। কারণ কত বলো, তাহলে 9 গুণন 5, কারণ হচ্ছে একটাতে 5 নম্বর, তাহলে 9টাতে 5 নং 45 নম্বর, এত নম্বর। এবার তাহলে 6টা প্রশ্ন হচ্ছে ভুল করার জন্য যে নাম্বার কাটা যায়, সুতরাং 6টি প্রশ্ন, এখানে কিন্তু মোট বলা আছে 33 নম্বর, হচ্ছে 9টি প্রশ্ন হচ্ছে 9টি প্রশ্ন হচ্ছে ঠিক করে হচ্ছে কী করে 35 নম্বর পায়, আর হচ্ছে তার সঙ্গে হচ্ছে উত্তর দিয়েছিল 15টা, তার 6টা কী হয়েছে, ভুল হয়েছে। তাহলে 6টি প্রশ্ন, সুতরাং 6টি প্রশ্ন, এবার কী লিখব, 6টি প্রশ্ন ভুল করায় নাম্বার কাটা যাচ্ছে, সুতরাং 6টি প্রশ্ন ভুল করায় নম্বর কাটা যায়। তাহলে কী লিখবে, নাম্বার পায় কত, 33 পায়, তাহলে এই 45 থেকে 33 বাদ দিতে হবে, তাহলে 45 বিয়োগ 33 কত হবে, 12। তাহলে 45 থেকে 33 বাদ দিলে 12, তাহলে 6টা প্রশ্ন ভুল করায় নাম্বার কাটা যায় 12 নম্বর। তাহলে সুতরাং এখানে একটি প্রশ্ন ভুল করায় নম্বর কাটা যায়
কত দিলে 12কে 6 দিয়ে ভাগ করতে হবে, 12/6 মানে 6 দুগুণে 12 2, তাহলে হচ্ছে 2 নম্বর, এটাই হচ্ছে উত্তর। তাহলে একটা প্রশ্ন ভুল করায় কত নম্বর কাটা যায়, তো সেটা বের করতে বলছে। এরপরে 8x² -8x² ও উপরে আরেকটা অঙ্ক আছে, 3-এর 1 সরল করতে বলছে 25 স্কোয়ার ইন্টু 25^4, তারপর হচ্ছে বাই হচ্ছে 5^9, এটা সূচকের সাহায্যে করতে বলছে। নম্বর 3-এর 1 কত 25^2 ইন্টু হচ্ছে 25^4 বাই কত 5^9। এখানে কি করবে দেখো, 25 আর 25 দুইটা আছে, আমরা হচ্ছে একই সংখ্যা গুণ থাকলে পরে তার পাওয়ারগুলো যোগ করে দিই, তাহলে 25^2 + 4, আর এখানে 5^9, তাহলে কত হবে 25 কত 2 আর 4 কত 6, 5^9। এবার এটা আসলো, আবার এখানে 5^9 লিখলাম, আর এখানে দেখো 25 মানে 5 স্কোয়ার লেখা যায়, এবার এখানে 6, তো তাহলে 5 স্কোয়ার লিখলাম, 25কে 5 স্কোয়ার লিখলাম। এবার মানে পাওয়ারের পরে কিন্তু আবার গুণ করা যায়, তাহলে হচ্ছে এবার কী করব, 5 পাওয়ারের পরে 2-এর সঙ্গে 6 গুণ করবো, 6 জন্য 12, আর হচ্ছে 5^9। এবার তাহলে কী করতে হয়, তাহলে 5^12 ইন্টু 5^-9, কী করলাম, এই যে এখানে নিচে ছিল 5^9, আর এটাকে উপরে নিয়ে গেলাম, উপরে হচ্ছে মানে পাওয়ারে মাইনাস দিয়ে লেখা যায়, মানে পাওয়ারে মাইনাস দিয়ে উপরে লেখা যায়, আবার উপরেটাও নিচে মাইনাস দিয়ে লেখা যায়। তো তাহলে কী করলাম, এইভাবে আমরা লিখলাম। তাহলে দেখো এখানে 5 এখানে 5, তাহলে 5 একটা লিখতে হবে 5, তাহলে উপরে কী করতে হবে 12 বিয়োগ 9, তাহলে কত থাকতেছে 12 বিয়োগ, এখানে যোগ করলাম আর কি, মানে 12-র সঙ্গে -9, তাহলে কত হচ্ছে এখানে 12 থেকে 9 বাদ দিলে 3, তাহলে 5³ তাহলে 5³ মানে কত কিন্তু 125, কেন এই যে 5 গুণ 5 গুণ 5 মিলিত 5³, তো তাহলে এখানে 5 × 25, 25 আর 5 গুণ করলে পরে 125, তাহলে উত্তরটা কত হলো, এখানে উত্তরটা হলো 125 লিখে দেবে। এরপরের অঙ্কটা নম্বর 3-এর 2 -8x² এর সঙ্গে কত যোগ করলে পরে -8x² প্লাস 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে এত হবে, তো তাহলে যেহেতু হচ্ছে এইটার সঙ্গে কত যোগ করলে এত হবে, তাহলে এইটার থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে -14x² মানে +11x - 3, তার থেকে এটা বাদ দিয়ে দেবে কত -8x² প্লাস হচ্ছে 8x + 1, তাহলে এখানে কী করবে -14x² প্লাস 11x - 3, এবার মাইনাস দিয়ে গুণ করবে, মাইনাসে মাইনাসে মানে প্লাস কত হচ্ছে 8x², আর এখানে মাইনাসে মানে প্লাসে -8x, মাইনাসে প্লাসে মাইনাস, ফার্স্ট ব্র্যাকেট তুললাম, মাইনাসে গুণ করলাম 1, তো তাহলে যদি পাশাপাশি লেখো তাও লিখতে পারো একটু সাজিয়ে, মাইনাস হচ্ছে 14x² মানে প্লাস হচ্ছে কত 8x², x² পাশে x² লিখলাম, প্লাস হচ্ছে 11x - 8x -3 -1, এইভাবে একটু সাজিয়ে লিখলাম। তাহলে এইখানে হিসাব করবো, এখানে হিসাব করবো, এখানে হিসাব করবো, মাইনাসে মানে প্লাসে মাইনাস 14টা x² থেকে 8টা x² বাদ দেবো, তাহলে কত হবে 8 6 14, তাহলে 6x² প্লাসে মাইনাসে মাইনাস 11টা x থেকে 8টা x বাদ দেবো, কী হবে 3x বড় সংখ্যার চিহ্ন মানে প্লাস, আর এখানে মাইনাসে মাইনাসে মানে প্লাস চিহ্ন হবে মাইনাস, তাহলে 3 আর 1 4 মাইনাস, তাহলে কত আসলো -6x² প্লাস 3x - 4। এরপরে একটা সরল করতে বলছে, তো সরলটা করে গুণ করলে উত্তরটা চলে আসবে। নম্বর 3 এখানে a² + b² a² - b² প্লাস b² - b² প্লাস c² b² - c² প্লাস c² - a² c² প্লাস a² c² - a², এই অঙ্কটা সূত্র দিয়ে করবে।
কি সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ কত, এ হচ্ছে স্কোয়ার, বি হচ্ছে বি স্কোয়ার। তাহলে এটা এইভাবে সূত্র দিয়ে করলে এরকম হয়ে যাবে, এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার সূত্রের, প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার এখানে দেখো এ স্কোয়ার তার স্কোয়ার করলে পরে কত, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4। এবার এখানে দেখো এ টু দি পাওয়ার মানে প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 কাটা গেল, মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 বাদ দিলে পরে কাটা যায়, তাহলে মাইনাস সি টু দি পাওয়ার 4 মানে প্লাস সি টু দি কাটা গেল, কিছুই থাকলো না, মানে শূন্য, এটা শূন্য অ্যান্সার হচ্ছে। এরপরের অঙ্কটা মানে রামুর কাছে 13x² প্লাস এক্স মাইনাস 3 টাকা ছিল, সে এত টাকা খরচ করলো, রামুর কাছে কত টাকা থাকলো। তাহলে এটার থেকে এটা বাদ দিলে হয়ে যাবে, এত টাকা ছিল এত টাকা খরচ হয়েছে, তাহলে এটার থেকে এটা বাদ দিলে হয়ে যাবে। তাহলে হচ্ছে কী করবে, 13x² প্লাস এক্স মাইনাস 3, তার থেকে বাদ দেবে হচ্ছে 4x² মাইনাস 3x মাইনাস 12, এখানে 13x² প্লাস এক্স মাইনাস 3, এবার মাইনাসে গুণ করে মাইনাসে প্লাসে মাইনাস 4x² মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 12, এখানে সাজিয়ে নেবে 13x² মাইনাস 4x², এখানে প্লাস এক্স প্লাস 3x মাইনাস 3 প্লাস 12 একটু সাজিয়ে নিলাম, তোমরা এই লাইনটা সাজিয়ে নাও করতে পারো, একবারে করতে পারো। হচ্ছে এইটার সঙ্গে হিসাব করে x² সঙ্গে x², 13টা x² থেকে 4টা x² বাদ দিলে 9x², 9 4 13 9x², তাহলে মানে প্লাসে পাশে প্লাস 3টা x আর একটা x 4টা x 4x মাইনাসে মানে প্লাসে মাইনাস 12 থেকে 3 বাদ দেবে কত হবে, 9 3 12, বড় সংখ্যার চিহ্ন মানে প্লাস, তাই এখানে মানে প্লাস, তাহলে কত হলো উত্তরটা, 9x² প্লাস 4x প্লাস 9, এটা হলো উত্তর। এরপরে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি ও 22.5 ডিগ্রি কোণ আঁকতে বলছে। এখানে আমরা স্কেল কম্পাসের সাহায্যে স্কেল কম্পাসের সাহায্যে আমরা কত ডিগ্রি আঁকবো, 45 ডিগ্রি কোণ আঁকবো। তো তাহলে আমরা প্রথমে একটা স্কেল দিয়ে যে কোনো একটা রেখা নেবেই হবে, নেওয়ার পর কী করবে, আগে 90 ডিগ্রি আঁকবে, 90 ডিগ্রি আঁকার পর তারপরে সেখান থেকে হচ্ছে 45 ডিগ্রি আঁকবে। এখানে কিন্তু চাঁদা ইউজ করবে না, কিন্তু পরিষ্কার না করে যে চাঁদা ইউজ করা যাবে। তাহলে যে কোনো একটা চাপ নেবে, এরকম চাপ নেবে, এরকম একটা চাপ নেবে, যেটা নিলে তো সেটাই বাড়বেও না কমবেও না। তাহলে এখান থেকে এই চাপ, তারপরে আবার এখান থেকে এদিকে চাপ, তারপরে আবার এখান থেকে এদিকে চাপ, বৃত্তচাপ নেবে, নেওয়ার পর যেখানে ছেদ করলো সেখানে ওই ছেদ বিন্দু আর এইটার সঙ্গে কী করবে, যোগ করবে, এই বিন্দু আর এই বিন্দু যোগ করবে, এটা হয়ে গেল 90 ডিগ্রি হয়ে গেল। এখান থেকে এইটুকা, এই যে এখান থেকে এটুকু 90 ডিগ্রি হলো, এই 90 ডিগ্রিকে আমরা কী করবো, অর্ধেক করবো, অর্ধেক করলে 45 ডিগ্রি পাই যাবো। তো কোনো কোণকে অর্ধেক করতে গেলে কিন্তু যতটুকু হইলো তো সেটুকু আবার নিতে হবে। এই যে এখান থেকে নিব, এখান থেকে এটুকু নেব, এখান থেকে এটুকু নিয়ে সমান করে নিয়ে বৃত্তচাপ একবার এদিকে বৃত্তচাপ দেব, একবার এদিকে বৃত্তচাপ দেব। তো তাহলে এই যে এইভাবে যেখানে ছেদ করলে এই বিন্দু আর এই বিন্দুটা যোগ করলে পরে কী হয়ে যাবে, 45 ডিগ্রি কোণ হয়ে যাবে। বাস 45 ডিগ্রি কোণ হয়ে গেলো, তোমরা চাঁদা দিয়ে মেপে দেখবে 45 ডিগ্রি কোণ হবে। এবার এই 45 ডিগ্রি কোণকে আবার অর্ধেক করবো, 45 ডিগ্রি কোণকে অর্ধেক করতে গেলে কিন্তু এই যে যতটুকু কোণ এখানে আছে, এই যেটুকু যে কোণটাকে অর্ধেক করবো, এই যেটা এইটুকুকে অর্ধেক করবো। এবার একবার এদিকে একবার এদিকে হয়ে যাবে, বাস হয়ে গেলো। এবার এই বিন্দু আর এই বিন্দু যোগ করবো, যোগ করলে পরে 45
কত 45 অর্ধেক 22.5 ডিগ্রি পেয়ে যাবে। ব্যাস এটা হয়ে গেলো। তো তাহলে এখানে হচ্ছে কোণ আঁকতে বলছে এবং কোণের নাম দিতে বলছে, নাম দিয়ে দেবে কোণের নাম। ধরো এটা হচ্ছে ও বিন্দু, এটা এ, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ধরো এটা সি, আর এটা ডি। তো তাহলে এখানে লিখবে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রিটা দেখাতে বলছে। অ্যাঙ্গেল এ ও সি লিখলাম, অ্যাঙ্গেল এ ও সি সমান সমান 45 ডিগ্রি। আর কি লিখতে বলছে, এ ও সি এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এখান থেকে 45 ডিগ্রি, আর হচ্ছে 5.5 ডিগ্রি লিখতে বলছে। এ ও ডি লিখলেই হবে, এ ও ডি লিখতে পারো, বা হচ্ছে ডি ও সি লিখতে পারো। তো তাহলে এ ও ডি হচ্ছে 22.5 ডিগ্রি, বাস লিখে দিলেই বাস হয়ে গেলো। তো তাহলে এর পরেরটা পেন্সিল স্কেল ও পেন্সিল 60 ডিগ্রি কোণ আঁকতে বলছে, তাকে সমদ্বিখণ্ডিত করতে বলছে, সমদ্বিখণ্ডিত করে উৎপন্ন কোণ দুটির নাম ও পরিমাপ করতে বলছে। এই 60 ডিগ্রি কোণ আঁকতে গেলে কিন্তু একদম সহজ, যে কোনো একটা রেখা স্কেল দিয়ে টানবে, স্কেল দিয়ে টেনে এক প্রান্তে চাঁদা বসিয়ে যে কোনো একটা চাপ দিবে, চাপ নিয়ে বৃত্তচাপ নিয়ে যে কোনো একটা চাপ, যে কোনো দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ, এই যে কোনো একটা বৃত্তচাপ চাপ নিলে, চাপ নেওয়ার পর সেই যে দৈর্ঘ্যটা নিলে, তো সেই দৈর্ঘ্যটা দিয়ে আবার আরেকটা চাপ দিতে হবে। এইভাবে চাপ দেওয়ার পর এদিকে আমরা এই যেখানে ছেদ করলো এই বিন্দু আর এই বিন্দু যোগ করব, যোগ করলে 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। চাঁদা দিয়ে মেপে দেখবে, এই যে তখন চাঁদা দিয়ে মেপে দেখাচ্ছে এই যে 60 ডিগ্রি কোণ হয়ে গেছে। দেখো এই যে 60 ডিগ্রি, 60। আর আগেরটা দেখাই, যেটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে এই কোণটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে দেখা হয় যে 45 ডিগ্রি হয়ে গেছে, এটা 45 ডিগ্রি, আর তার অর্ধেক হচ্ছে 22.5 ডিগ্রি, যে 22, তারপরে যে এই যে এখানে 20, 21, 22, তার একটু বেশি হচ্ছে 22.5 ডিগ্রি। তো তাহলে এখানে আমরা এই যে 60 ডিগ্রি কোণটা আঁকলাম, এটাকে অর্ধেক করবো। এটাকে অর্ধেক করা যে আগের একই রকম নিয়ম, যে চাপটা আমরা এখানে নিয়েছি, তো সেই চাপটাই একবার এদিকে, সেই চাপটা একবার এদিকে আর একবার এদিকে, বাস এই তো। তাহলে এই বিন্দু আর এই বিন্দু যোগ করলেই 60 ডিগ্রি কোণে অর্ধেক হয়ে যাবে। এই যে, তো তাহলে এই কোনটার নাম লিখতে বলছে। এখানে ও, এটা ধরো এ, এটা ধরো বি, তাহলে এটা হচ্ছে সি। তো তাহলে মানে লিখতে বলছে 60 ডিগ্রি উৎপন্ন কোণ দুটির নাম লিখতে বলছে। তাহলে এখানে অ্যাঙ্গেল একবার আগে লিখে নেই, অ্যাঙ্গেল এ ও বি সমান সমান 45 ডিগ্রি, না 35 ডিগ্রি না, 60 ডিগ্রি। এ ও অ্যাঙ্গেল এ ও বি সমান সমান 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিকে অর্ধেক করে যে কোণগুলো পেলে, তো সেগুলোর হচ্ছে নামগুলো লিখতে বলছে। তাহলে অ্যাঙ্গেল এ ও সি আর সমান সমান অ্যাঙ্গেল হচ্ছে সি ও বি, অ্যাঙ্গেল সি ও বি সমান সমান 30 ডিগ্রি। 60 ডিগ্রিকে অর্ধেক করলে হচ্ছে 30 ডিগ্রি করে হয়ে যাবে, হয়ে গেলো। এরপরে আরেকটা আছে, স্কেল ও পেন্সিল সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকতে বলছে। 75 ডিগ্রি কোণটা আমি এর আগে আঁকাছিলাম, আবার আঁকছি। 75 ডিগ্রি কোণটা আঁকতে গেলে কিন্তু 90 ডিগ্রি কোণটা এঁকে তারপরে করতে হয়, আবার আঁকতে হবে। আবার এখানে যে কোনো একটা রেখা টানলে, যে কোনো একটা রেখা টেনে এখানে আঁকি, যে কোনো একটা রেখা টানবে এইরকম করে, যে কোনো একটা রেখা টেনে আগে হচ্ছে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো তাহলে যে কোনো একটা চাপ নেবে, বৃত্তচাপ নেবে, এইভাবে যে কোনো একটা বৃত্তচাপ নিলে, নেওয়ার পর যে কোনো একটা বৃত্তচাপ নেবে, নেওয়ার পর কী করবে, এরকম এদিকে চাপ, এই চাপ, আবার এখান থেকে এদিকে চাপ নেবে, একটু ছোটো হয়ে গেলে তার জন্য আর একটু বড়ো করে নেবে। তাহলে আবার এখান থেকে এদিকে একবার, এখান থেকে এদিকে একবার,
যেখানে ছেদ করলো, তো সেই ছেদ বিন্দু আর হচ্ছে সরলরেখার যে নিয়েছে তার মানে প্রান্ত বিন্দুটা, এই যে এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দুটা যোগ করে দেবো। তাহলে এটা কত ডিগ্রি হয়ে গেলো? 90 ডিগ্রি হয়ে গেলো। এই 90 ডিগ্রি কোণকে কী করব? অর্ধেক করব। অর্ধেক করলে 45 ডিগ্রি পেয়ে যাব। আমাদের কি আঁকতে বলছে? 75 ডিগ্রি। 75 ডিগ্রি আঁকতে গেলে পরে আগে আমরা আচ্ছা এখানে কী আঁকবো? এখানে 90 ডিগ্রি অর্ধেক করি 45 ডিগ্রি, এই হচ্ছে, আর এই হচ্ছে একটা চাপ নিলাম। এই যে এখানে এই বিন্দু আর এই বিন্দু অর্ধেক করলাম, এই বিন্দু আর এই বিন্দু আর এই বিন্দু অর্ধেক করলে পরে কত হলো? এটা যে আমরা পেলাম 45 ডিগ্রি। আর 45 ডিগ্রি, আর এখান থেকে এটুকু হচ্ছে, এখান থেকে এটুকু যদি এখান থেকে এটুকু 45 হয়, এখান থেকে এটুকু 45 ডিগ্রি হয়, তাহলে আমাদের হচ্ছে কী করতে হবে? 75 ডিগ্রি কিন্তু আঁকতে হবে। 75 ডিগ্রি মানে 45-এর সঙ্গে 30 যোগ করলে পরে কত হচ্ছে? 45 ডিগ্রি যোগ 30 ডিগ্রি কত হবে? 75 ডিগ্রি। তো তাহলে আমরা হচ্ছে এই যে 60 ডিগ্রি কোণ আছে এখান থেকে, আমরা এখান থেকে এইটুকু 60 ডিগ্রি, এখান থেকে এইটুকু 60 ডিগ্রি, আবার এখান থেকে এইটুকু 60 ডিগ্রি। তো তাহলে আবার এখান থেকে আমি যদি এই 60 ডিগ্রিটাকে যদি অর্ধেক করি, তো তাহলে হচ্ছে কী হবে? 60 ডিগ্রি অর্ধেক কত? ওই 60 ডিগ্রি অর্ধেক 30 ডিগ্রি। তো 30 আর হচ্ছে 45 নিলে পরে 75 হয়ে যাবে। দেখো কেমনভাবে করছি আর কি। এখান থেকে ধরা, এই যে এখান থেকে 60 ডিগ্রি, এই যে এখানে এখান থেকে এটুকু 60 ডিগ্রি। তো আমি হচ্ছে এই কোণটাকে অর্ধেক করবো আবার, এখান থেকে এই কোণটাকে অর্ধেক করে, এই যে তাহলে এই যে 60 ডিগ্রি কোণটার অর্ধেক হয়ে গেলো, কত হয়ে গেলো? এই যে 60 ডিগ্রি কোণটার অর্ধেক 30 ডিগ্রি হয়ে গেলো। তো 60 ডিগ্রি কোণ অর্ধেক, এখান থেকে এইটুকু 30 ডিগ্রি, তাহলে এইটুকু হচ্ছে এখান থেকে নেব, এখান থেকে এই যে এখান থেকে এইটুকু নিয়ে নেব, এখান থেকে এই যে এইটুকু নিয়ে নেবো। এই যে এখানে যেখানে কাটলো এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে পরে কত হয়ে যাবে? এই যে। তো তাহলে মানে প্রথমে কী করলে? প্রথমে হচ্ছে 90 ডিগ্রি আঁকলাম। 90 ডিগ্রি আঁকানোর পর তাকে হচ্ছে অর্ধেক করলাম, কত পেলাম? 45 ডিগ্রি পেলাম। 45 ডিগ্রি পাওয়ার পর তাহলে আমাদের 75 ডিগ্রি আঁকতে হবে। 75 ডিগ্রি আঁকতে গেলে আমরা কী করবো? এই যে 60 ডিগ্রি অর্ধেক করলাম। 60 ডিগ্রি অর্ধেক মানে এখান থেকে এইটুকু যদি 60 ডিগ্রি হয়, তার অর্ধেক হচ্ছে কত? 30 ডিগ্রি। এটা আমরা এখান থেকে এইটুকু 30 ডিগ্রি, এখান থেকে এইটুকু চাপটা আছে, এই যে এখান থেকে এদিকে নিলাম, কারণ এই যে এখান থেকে এইটুকু ছিল কত? 45 ডিগ্রি। 45-এর সঙ্গে 30 যোগ করলে 75 ডিগ্রি। তার মানে এখান থেকে 75 ডিগ্রি, মানে এখান থেকে এইটুকু হচ্ছে কত ডিগ্রি? 75 ডিগ্রি। তাহলে নাম দিয়ে দেবে এখানে এ দাও, শুধুমাত্র হচ্ছে 75 ডিগ্রি কোণ আঁকতে বলছে, তাহলে এখানে এ ও, আর এখানে হচ্ছে বি দাও, তাহলে হয়ে যাবে। তাহলে হচ্ছে অ্যাঙ্গেল অফ এ ও বি সমান 75 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ এ ও বি সমান 75 ডিগ্রি। তো ধন্যবাদ আমার চ্যানেলের অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এই চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয়। তো তোমরা আমার চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ সবাইকে, যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ধন্যবাদ সবাইকে, গুড নাইট সবাইকে।